হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10 বায়োমেট্রিক প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের যে 18 নম্বর স্কুল আছে এর 12 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 3 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি এবং পার্ট 2 ভিডিওতে 5 থেকে 11 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে ভিডিওটি দুটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো 12 একে আছে, এখানে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল। সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটা ইজ ইকুয়াল টু 1 আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা সাইন থিটা। আচ্ছা, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে একই জায়গাতে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা লিখতেই পারি। তাহলে লিখব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা সমান 1, আর মাইনাস সাইন স্কয়ার থিটাটা এখানে লিখে দিলাম। এটা কেটে যাবে, তাহলে পেলাম সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা। এখন আমাকে বের করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এটা সমান লিখতে পারি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, ওইখানে আমরা কস স্কোয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে পেলাম কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এটা সমান সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি কস স্কয়ার থিটার জায়গাতে সাইন থিটা। তাহলে এটা হবে সমান কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আগে পরে করে লিখলে পাই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, যেটার মান আমরা জানি 1 হয়। তাহলে অতএব কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এটা সমান 1। তাহলে এটা প্রমাণ করতে বলা ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। বারো 2 আছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে দুটি কোণের সমষ্টি বলা আছে 135 ডিগ্রি এবং অন্তর বলা আছে π/12। এটা বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে, এখানে আমি ডিগ্রিতে পরিণত করব। আর কোণ দুটি একটি আলফা ও অন্যটি বিটা ধরতে পারি, বা একটা এক্স এবং অন্যটি ওয়াই ধরতে পারি। মনে করি কোণ দুটি থিটা ও ফাই। তাহলে থিটা ও ফাই ধরলাম কোণ দুটি, এটাকে বলে থিটা, এটাকে বলে ফাই। এবার কোণ দুটির সমষ্টি বলা আছে 135 ডিগ্রি। তাহলে অতএব আমরা বলতে পারি যে থিটা প্লাস ফাই এটা সমান 135 ডিগ্রি। আচ্ছা, এবার আমি π/12 মানে কত বের করে নিই। π/12 সমান, এখানে একটা জিনিস, থিটাটা বড় এবং ফাইটা ছোট ধরে নেব। কারণ কি? কারণ অন্তরফল π/12 বলা আছে। তো অন্তর বলতে কার থেকে কোনটা বিয়োগ করব তখন সেটা অসুবিধা হবে যদি আমি থিটাকে বড় হিসাবে না ধরি। তো এখন π/12, পাই ফর 180 ডিগ্রি বাই 12, 6 দিয়ে কাটাকুটি করলে 6 2 12, 3 6 18। তাহলে এটা হলো 15, তাহলে সমান 15 ডিগ্রি। অতএব থিটা মাইনাস ফাই এটা সমান 15 ডিগ্রি। তাহলে থিটা প্লাস ফাই সমান 135 ডিগ্রি, থিটা মাইনাস ফাই সমান 15 ডিগ্রি। তাহলে উপর নিচে লিখে যোগ করে ফেলি, থিটা প্লাস ফাই সমান 135 ডিগ্রি আর থিটা মাইনাস ফাই এটা সমান 15 ডিগ্রি। তাহলে লিখব যোগ করে পাই ফাই কেটে যাচ্ছে, যেহেতু আলাদা চিহ্ন থেকে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে এখানে শূন্য হয়ে যাবে, তাই কেটে দিলাম। তো এখানে 2 থিটা ইজ ইকুয়াল টু 135 এবং এখানে 15 আছে।
135 আর 5 140 150 150 ডিগ্রি, বা থিটা সমান পেলাম 150 ডিগ্রি বাই 2, অর্থাৎ এটা হলো 75 ডিগ্রি। তাহলে এখানে থিটা প্লাস ফাই ছিল, থিটা প্লাস ফাই এটা সমান 135 ডিগ্রি ছিল। তাহলে এখান থেকে লিখতে পারি থিটা সমান যেহেতু 75 ডিগ্রি বেরিয়ে গেছে, ফাই সমান 135 ডিগ্রি মাইনাস থিটা সমান 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে 135 তার থেকে বিয়োগ করতে হবে 75, এটা হয়ে গেল 0, 7 আর 6 13, তাহলে এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অতএব তাহলে থিটা সমান কি পেলাম? থিটা সমান পেলাম 75 ডিগ্রি। এখন ষষ্ঠিক মান বের করতে হবে আর বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে আমরা পাই সি বাই 180 দিয়ে গুণ করি, পাই সি বাই 180। তো যদি 3 দিয়ে কাটাকুটি করা হয় 3 25 75, আর এখানে 3 6 18, 5 দিয়ে 5 12 60, এটা 5 দিয়ে 5 5 25, তাহলে এটা হলো 5 পাই সি বাই 12 ও ফাই সমান বেরিয়েছে 60 ডিগ্রি। তাহলে 60 ইন্টু পাই সি বাই 180, কাটাকুটি করলে 3 আসছে, তাহলে সমান পাই সি বাই 3। তাহলে এই কোণ দুটো ষষ্ঠিক পদ্ধতিতে মান 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে মান 5 পাই সি বাই 12 আর পাই সি বাই 3। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি ছায়ার দৈর্ঘ্য, কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে উন্নতি কোণ এখানে একবার 45 ডিগ্রি আর একবার 30 ডিগ্রি করে আমাকে ছবিটা আঁকতে হবে। তাহলে এখানে একটা স্তম্ভ আঁকতে হবে প্রথমে। তাহলে প্রথমে একটা স্তম্ভ এঁকে নিলাম। তো সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য মোটামুটি এরকম এই পর্যন্ত। যখন সেটা 30 ডিগ্রি তাহলে ছায়ার দৈর্ঘ্য মোটামুটি একটু বাড়বে, অর্থাৎ এরকম হবে। তাহলে এই যখন ছায়া, এটা সূর্যের অবস্থান মোটামুটি এখানে, যখন 45 ডিগ্রি তখন সূর্যের অবস্থান মোটামুটি এরকম জায়গাতে আছে। এবি স্তম্ভ। আচ্ছা, তাহলে যখন এখানে আছে যে অবশ্যই ছায়ার দৈর্ঘ্য উন্নতি কোণ 30 ডিগ্রি হলে, আগে ছিল 45 ডিগ্রি পরে হয়েছে 30 ডিগ্রি, অর্থাৎ সূর্য এই দিক থেকে এদিকে যাচ্ছে, সেই অবস্থায় এই উন্নতি কোণটা 45 ডিগ্রি আর এই উন্নতি কোণটা 30 ডিগ্রি। এবার ছায়ার দৈর্ঘ্য যতটা বৃদ্ধি পেল, এবি স্তম্ভ, প্রথম ছায়া বিসি, পরের ছায়া বিডি, তাহলে এটা 60 মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 60 মিটার। বি থেকে সি পর্যন্ত জানা নেই, তাহলে এটা এক্স মিটার ধরলাম বি থেকে সি পর্যন্ত। তাহলে বি থেকে ডি পর্যন্ত হবে এক্স প্লাস 60 মিটার। তাহলে এ বি সি ডি কোনটা কি ধরেছি সেটা প্রথমে লিখে নিতে হবে। তাই লিখব যে ধরা যাক এ বি স্তম্ভটির প্রথমে ছায়ার দৈর্ঘ্য
বিসি ও পরে ছায়ার দৈর্ঘ্য বিডি। অর্থাৎ এই লেখার মধ্যে দিয়ে আমি এ বি সি ডি সব কিছু বলে দিলাম যে কোনটা কি। তোমরা অন্যভাবে লিখতে পারো, আলটিমেটলি এ বি সি ডি কোনটা কি যেন এই লেখার মধ্যে থাকে। তো ঠিক আছে, এখন প্রথমে কি করব, প্রথমে ছোট ত্রিভুজটা নিয়ে এ বির মান বের করব, বড় ত্রিভুজটা নিয়ে এ বির মান বের করব, দুটো এক্স দিয়ে বেরোবে। তাহলে দুই ক্ষেত্রে যেহেতু এ বি বেরোচ্ছে, সেহেতু দুই ক্ষেত্রে মান দুটো পরপর সমান লিখলে সমাধান করে এক্স এর মান বেরিয়ে যাবে এবং সেখান থেকে আমরা স্তম্ভের উচ্চতা পাবো। তাহলে এবিসি ও এবিডি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর, এই ত্রিভুজটার এবিসি, এবি এর মান জানি না, মানে লম্ব, ওটা লম্ব এবি এর মান বের করতে হবে। ভূমি বিসি এটা সমান এক্স মিটার ধরেছি, আর এই কোণটা এ সি বি সমান 45 ডিগ্রি। অতএব এবি বাই বিসি, এটা লম্ব বাই ভূমি, আমরা জানি ট্যান থিটা, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি, বা এখান থেকে লিখতে পারি এবি এর মান জানা নেই, বের করতে হবে, আর বিসি এর মান এখানে এক্স মিটার ধরেছিলাম, ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে পেলাম এবি সমান এক্স মিটার। তাহলে যখন এবি সমান এক্স মিটার পেয়ে গেলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে এবির মানটা আমি এক্স মিটারই বসিয়ে দেবো, তাহলে বরং সোজা হবে। তাহলে ত্রিভুজ এবিডি থেকে পাই, বা এবিডি এর, ত্রিভুজ এবিডি এর এবি সমান এখন আছে দেখো এক্স মিটার, এবি সমান এক্স মিটার, বিডি সমান এক্স প্লাস 60 মিটার, কোণ এ ডিবি এটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব লম্ব বাই ভূমি এটা সমান ট্যান 30 ডিগ্রি, বা এখান থেকে পাই এবির মান এক্স আর বিডি এর মান এক্স প্লাস 60 ইজ ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এখান থেকে পাই এক্স রুট 3, বজ্রগুণ করছি, একের সাথে এক্স প্লাস 60 গুণ, তাহলে এক্স প্লাস 60 বা এক্স রুট 3, এই এক্সটাকে বাদিকে আনলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 60, এক্স কমন নিলে √3 - 1 ইজ ইকুয়াল টু 60। তাহলে এক্স সমান বলতে পারি 60/√3 - 1। এখন করণ নিরসন করতে চাইলে উপর নিচে √3 + 1 দিয়ে গুণ করে দেব, গুণ করে দিলে হবে এক্স সমান 60 × √3 + 1, আর নিচে a + b × a - b, অর্থাৎ √3 তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে পাই এক্স সমান 60 × √3 + 1, দেখো 3 এর স্কয়ার মানে 3 মাইনাস 1, তাহলে এটা হলো 2, 30। তাহলে এখানে পাচ্ছি বা এক্স সমান 30 × √3 + 1। তো এক্স এর মান বেরিয়েছে এইভাবে। তাহলে অঙ্কের মধ্যে যদি √3 মান দেওয়া থাকে, √3 মান বসাতে হবে, যদি √3 মান নাও দেওয়া থাকে তাহলেও কিন্তু এইরকম পরিস্থিতিতে √3 মান বসাতে হবে। সেই জন্য √3 মানটা তোমরা মুখস্থ করে নেবে। √3 মান 1.732 + 1, তো এটা সমান হচ্ছে এক্স সমান 30 ×
1.732 তার সাথে 1 যোগ, তাহলে 2.732 এত। তাহলে 30 দিয়ে 2.732কে গুণ করতে হবে। 2.732 তাকে 30 দিয়ে গুণ না করে 3 দিয়ে গুণ করি। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 সাথে 21 এক হাতে 2, 3 দুগুণে 6 একে 7, 3 সাথে 21 এক হাতে 2, 3 দুগুণে 6, 8। তো তিনটে অঙ্কের, আচ্ছা এখানে 30 দিয়ে গুণ করলে এখানে এ হয়ে যেত 1 2 3, তিনটে অঙ্কের আগে দশমিক, তাহলে এখানে দশমিক বসাবো। তাহলে এটা সমান বা x সমান 81.96 মিটার। তাহলে এবি ছিল কিন্তু এক্স, এবি সমান এক্স ছিল, তাহলে অতএব এবি সমান 81.96 মিটার। তো কি পেলাম? প্রশ্ন ছিল কি স্তম্ভটির উচ্চতা কত, তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা এত মিটার। স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার। দুই দাগে আছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হয়, ল্যাম্পপোস্টটির উচ্চতা কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোণ, দুটোরই যখন অবনতি কোণ এখানে বলছে, তাহলে কিন্তু ল্যাম্পপোস্টটি বাড়ির চেয়ে কম হাইটের, বা ল্যাম্পপোস্ট বাড়িটি বেশি উঁচু, ল্যাম্পপোস্টটি কম উঁচু। তাহলে প্রথমে একটা বাড়ি এঁকে নিই। এখানে বাড়ি সম্বন্ধে এখানে কিছু বলা নেই, তবে 11 মিটার উঁচু বাড়ি বলা আছে। এটা মনে করলাম 11 মিটার উঁচু একটি বাড়ি। এখানে আছে একটি ল্যাম্প পোস্ট, আচ্ছা ল্যাম্প পোস্টের 30 ডিগ্রি ও 60 ডিগ্রি আছে অবনতি কোণ। তাহলে অবনতি কোণ দেখানোর সময় আমরা একটা অনুভূমিক রেখা এঁকে নিই, যার সাপেক্ষে কোণটা দেখাবো। তাহলে এখানে বাড়িটি এবি মনে করলাম, ল্যাম্পপোস্টটি সিডি। তাহলে বাড়ি থেকে দেখলে ল্যাম্পপোস্টের শীর্ষদেশ, তাহলে শীর্ষদেশ, এটা শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোণ, শীর্ষদেশ ও পাদদেশ, তাহলে এটা শীর্ষদেশ, তাহলে এখান থেকে দেখা হচ্ছে। এখান থেকে দেখা হচ্ছে, তো এটা হলো শীর্ষদেশ, এই অবনতি কোণটা আছে 30 ডিগ্রি, এবং এখান থেকে এটা পাদদেশ, তাহলে এই অবনতি কোণটা আছে 60 ডিগ্রি। তাহলে 11 মিটার উঁচু বাড়িটা, 11 মিটার উঁচু, এটা 11 মিটার। তাহলে এখানে এ বি সি ডি কোণটা দিয়ে কি প্রকাশ করছি সেটা প্রথমে লিখে নিতে হবে। তো এখানে একটা অঙ্কন আছে, সি বিন্দু থেকে এ বির উপর একটা লম্ব টানতে হবে, যাতে করে আমরা এই আলাদা একটা সমকোণী ত্রিভুজ পাই। এ বি সি ডি, এখানে ই নাম দিলাম। তাহলে লিখবো, ধরা যাক বাড়িটি এ বি, ল্যাম্পপোস্টটি সিডি, বা মনে করি বাড়িটি এ বি ও ল্যাম্পপোস্টটি সিডি। সি বিন্দু থেকে এ বি এর উপর সিই লম্ব টানা হলো। তাহলে দেখো, এটা লম্ব টেনেছি মানে এ এই সি, এটা সমকোণী ত্রিভুজ,
এখন ত্রিভুজ এইসি ও ত্রিভুজ এ বি ডি উভয়েই সমকোণী ত্রিভুজ। তো এখানে আমাকে ল্যাম্পপোস্টটির উচ্চতা অর্থাৎ সিডি বের করতে হবে। তাহলে এখান এ থেকে বি পর্যন্ত আমাদের জানা আছে, এ থেকে বি পর্যন্ত জানা আছে। এখন যদি আমরা কোনোভাবে এ থেকে ই পর্যন্ত জানতে পারি, তাহলে মোট দৈর্ঘ্য থেকে এই বিয়োগ করলে আমরা বিই পাবো, আর বিই যত সিডিও তত। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিই বের করে ফেলা, বিইটাকে বের করতে হবে। তো বিইটাকে আলাদা করে বের করতে পারবো না, আমাকে যেহেতু এইটা এই সমকোণী ত্রিভুজ একটা বাহু, তাহলে এই বের করার চেষ্টা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা, এখান থেকে এই কোণটা, এর একান্তর কোণ এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, আর এই 60 ডিগ্রি কোণে একান্তর কোণ ওটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। তো যেহেতু এই বাহুর দৈর্ঘ্যটা 11 মিটার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বিডি বের করতে পারবো। বিডি বের করতে পারলে সি পাবো, সি পেলে এই ত্রিভুজ দিয়ে আমরা এই পাবো। তাহলে প্রথম কাজ হবে এ বি ডি ত্রিভুজ থেকে বিডি বের করে নেওয়া। ত্রিভুজ এ বি ডি এর, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আছে, এ বি ডি এর লম্ব কিন্তু এবি, এটা সমান 11 মিটার। লম্ব ভূমি বিডি এর মান বের করতে চাইছি। আর এই কোণটা এডিবি কোণটা এই কোণের একান্তর কোণ। আচ্ছা, এটার নাম দিলাম পি। এডিবি কোণটা সমান একান্তর কোণ ডিএপি, আর এটা সমান ছিল 60 ডিগ্রি। অতএব এবি বাই বিডি লম্ব বাই ভূমি, এটা সমান এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা হবে tan। লম্ব বাই ভূমি সমান আমরা যদি tan হয়, tan 60 ডিগ্রি, বা এখান থেকে এবি এর মান 11 মিটার আমি জানি, আর বিডি এর মান জানি না, সমান tan 60 ডিগ্রি মান √3, বা বজ্রগুণ করলে পাই বিডি √3 সমান 11, বা এখান থেকে পাই বিডি সমান 11/√3 মিটার। তাহলে বিডি পেয়ে গেলাম 11/√3। অতএব এই যে ইসিটা বিডি এর সাথে সমান, অতএব ইসি সমান বিডি সমান 11/√3 মিটার। তাহলে ইসি সমান পেয়ে গেছি। আমাকে এই বের করতে হবে, এই সমান বের করতে হবে। এই কোণটার মান জানি এসিইটা সমান একান্তর কোণ, এটা এই একান্তর কোণের সাথে সমান সিএপি, আর এটা সমান 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এইসি থেকে পাই এই অর্থাৎ লম্ব বাই ইসি ভূমি, এটা লম্ব এটা ভূমি, এটা সমান tan 30 ডিগ্রি হবে, tan 30 ডিগ্রি। এখন দেখো আমরা ইসি এর মান জানি, ইসি এর মান হচ্ছে 11/√3। তাহলে এই মান, আচ্ছা এই সময় আমরা এখানে এক কাজ করি, tan এটা হলো 1/√3, বজ্রগুণ করলে পাই এই √3 সমান ইসি, এই √3 সমান ইসি, বা
এই সমান 1/√3 ইন্টু ইসি। তাহলে আমি কি করলাম, √3টা সমচিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এটা যেহেতু গুণ সম্পর্কে ছিল এখানে এসে ভাগ সম্পর্কে হলো, তাই 1/√3 লিখেছি। এখন ইসি এর মান 11/√3, তাহলে সমান 1/√3 ইন্টু 11/√3, তাহলে এটা হলো 11, √3 গুণ করলে 3, 11/3, অবশ্যই এখানে মিটার লিখব, 11/3 মিটার। তাহলে এই সমান পেয়ে গেছি, এই সমান 11/3 আর এবি সমান 11 আছে, তাহলে এই বিডি বা সিডি পেয়ে যাব। অতএব সিডি সমান বিই সমান এবি থেকে এই বিয়োগ এবি ফর 11 অ্যান্ড এই ফর এই, তাহলে এবি ফর 11, এই ফর 11/3 মিটার। 3 11 33, 33 থেকে বিয়োগ করতে হবে 11, তাহলে এখানে 22 হচ্ছে, 22/3, 3 দিয়ে 22কে ভাগ করতে হবে, তাহলে 3 6 18, 3 7 21, তাহলে 7 পূর্ণ 2 3, ও সরি এটা ভুল বললাম, এটা 1 3, 7 পূর্ণ 1 3, 7 পূর্ণ 1 3 মিটার। তো এখানে প্রশ্ন ছিল ল্যাম্পপোস্টটির উচ্চতা কত, তাহলে অতএব ল্যাম্পপোস্টটির উচ্চতা সাত পূর্ণ 1 3 মিটার। 14 রাখে আছে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে ব্যাস চেয়েছে, তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নেব এবং উচ্চতা ধরে নেব। নিলে বক্রতলের ক্ষেত্রফল এটা আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/h, আর আয়তন এটা আছে, আয়তনের সূত্র আমরা জানি πr²h, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নেওয়া। মনে করি চোঙটির ভূমির ব্যাসার্ধ r মিটার ও উচ্চতা h মিটার। তো প্রথম যে সংখ্যাটা আছে এটা বক্রতলের ক্ষেত্রফল, অতএব বক্রতলের ক্ষেত্রফল যেটা কিনা 2πr/h সূত্র, আর এটা দেওয়া আছে 264 বর্গমিটার। তারপরে আছে আয়তন সমান πr²h, এটা সূত্র সমান 924 বর্গমিটার, 924 বর্গমিটার। তাহলে অতএব আমরা এই πr² দিয়ে মানে πr² কে 2πrh দিয়ে ভাগ করলে পাবো 924/264। h কেটে দিলাম উভয় দিক থেকে, পাই কেটে দিলাম উভয় দিক থেকে, আর এবং r², এখানে একটা আর থাকবে, তাহলে বাঁদিকে থাকছে r/2। এখানে 924 আর 264 যদি 4 দিয়ে কাটি বা 2 দিয়ে কাটাকুটি করি, তাহলে প্রথমে আছে 92, 46 2 92 আর 2 2 4, এখানে 26, 13 2 26, 2 2 4, আবার 2 দিয়ে কাটবে, হাফ হাফ করে যাই, যেমন 4-এর হাফ 2, 6-এর হাফ 3, 2-এর হাফ 1, এটা 2 দিয়ে কাটাকুটি করলে
132 আছে, তাহলে 13-র মধ্যে 2, 6 বার যাবে, 6 2 12, 13 থেকে 12 গেলে হাতে থাকে 1, 1-এর পিঠে 2, 12, 6। দেখতে পাচ্ছি এটা 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখি 11 দিয়ে 231কে ভাগ করা যায় কিনা। 11 2 22, 11 1 11। তো 11 দিয়ে কাটলে 6 11 এবং 66, এখানে 11 দিয়ে কাটলে 11 2 22, 3 দিয়ে কাটলে 3 2 6, এখানে 3 7 21, আর বাই 2 সমান পেলাম 7/2। বজ্রগুণ করে পাই 2r ইজ ইকুয়াল টু 7 2 14, বা r ইজ ইকুয়াল টু 14/2। তাহলে এটা হলো 7 2 14 অর্থাৎ 7। এবার এখানে প্রশ্ন ছিল ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেলে যখন ব্যাস পেয়ে যাব, অতএব ব্যাস সমান 7 × 2 মিটার সমান 14 মিটার। এবার আমাকে উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করতে আমরা এটা নিতে পারি বা এটাও নিতে পারি। তাহলে প্রথমটা নেব, তাহলে লিখবো আবার 2πr/h, এটা ইজ ইকুয়াল টু 264। 2 × π এর মান 22-এর 7 বসালাম, আর এর মান পেয়ে গেছি, এর মান 7 বসালাম, ইন্টু h, এটা ইজ ইকুয়াল টু 264। 7 7 কেটে দিলাম, তাহলে পাচ্ছি h সমান 264। এদিকে 2 এবং 22 নিচে হবে, 2 এবং 22, 2 দিয়ে কাটাকুটি করলে 13 2, 11 দিয়ে কাটাকুটি করলে 11 2 22, এটা 11 দিয়ে কাটাকুটি করলে 1 2, অর্থাৎ 12 হলো। 6 2 12, 6, বা h ইজ ইকুয়াল টু 6। তাহলে অতএব চোঙটির ব্যাস 14 মিটার ও উচ্চতা 6 মিটার। লম্ব চোঙাকৃতি একটি ধাতব রডের ব্যাসার্ধ 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। ওই রডটিকে গলিয়ে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? তাহলে এখানে শঙ্কুর সংখ্যা জানতে চেয়েছে। তো কি করব, এই যে রড আছে, রডের আয়তন বের করব, একটা শঙ্কুর আয়তন বের করব। রডের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে আমরা একটি শঙ্কুর আয়তন পেয়ে যাব। না, ভাগ করলে আমরা শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে শঙ্কুর সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথম রড সম্বন্ধে যা যা বলা আছে সবগুলো লিখে নিতে হবে। রডের, এখানে রডের ব্যাসার্ধ এটা সমান 32 সেমি, উচ্চতা মানে যেটা দৈর্ঘ্য দেওয়া আছে ওটাই উচ্চতা, এটা সমান 35 সেন্টিমিটার। অতএব আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ সমান পাই এর মান বসাবো না, কারণ ভাগ করবো যেহেতু পাই কেটে যাবে। আর এর মান 32, এইচ এর মান 35, এত ঘন সেন্টিমিটার অর্থাৎ সেমি কিউব। তাহলে আমরা লিখতে পারি যে 32 × 32 × 35 × পাই সেমি কিউব। এবার এই রডটিকে গলিয়ে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছে। তাহলে প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ যেটা কিনা আর দিয়ে লেখা হয়, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, 8 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে উচ্চতা
এইচ দিয়ে লেখা হয়। এটা আছে 28 সেন্টিমিটার। অতএব আয়তন সমান, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 থাকছে, পাই থাকছে, আর এর মান 8, তাহলে 8 স্কোয়ার ইন্টু এইচ ফর 28। এটা ঘন সেমি বা সেমি কিউব সমান 1/3, 8 দুখানা, আমরা 64 লিখতে পারতাম, বা আচ্ছা ইন্টু 28 ইন্টু পাই, এত ঘন সেমি আছে। তাহলে এই শঙ্কুর সংখ্যা এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করতে হবে। শঙ্কুর সংখ্যা সমান, এটা লিখব 32 ইন্টু 32 ইন্টু 35 ইন্টু পাই, আর নিচে হবে 1/3, 1/3টা উপর 3 হিসেবে যাবে, 8 ইন্টু 8 ইন্টু 28 ইন্টু পাই। পাই পাই কেটে দিলাম, 4 8 32, 4 8 32, 4 7 28, 5 7 7 দিয়ে কাটাকুটি করলাম, 5 7 35, একটা 4 একটা 4 কেটে দিলাম। নিচে কোনো সংখ্যা নেই কাটার মতো, বাট উপরে আছে 4 5 এবং 3, 4 5 20, 3 গুণ 60, তাহলে শঙ্কুর সংখ্যা 60, অর্থাৎ 60টি শঙ্কু তৈরি করা যাবে। একটি বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5.4 সেন্টিমিটার। বাক্স ভর্তি চায়ের ওজন 52 কিগ্রা 300 গ্রাম এবং খালি অবস্থায় বাক্সের ওজন 3.7 কিগ্রা হলে প্রতি ঘনসেমি চায়ের ওজন নির্ণয় করো। তাহলে বাক্স ভর্তি চায়ের ওজন থেকে খালি বাক্সের ওজন বিয়োগ করলে আমরা পেয়ে যাব বাক্সের ওজন, চায়ের ওজন পেয়ে যাব, আর চায়ের আয়তন এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে পাবো। তারপরে এই ওজনকে আমরা চায়ের আয়তন দিয়ে ভাগ করলে প্রতি ঘনসেমি চায়ের ওজন পেয়ে যাব। তাহলে প্রথমে এখানে লিখতে হবে যে বাক্স ভর্তি চায়ের ওজন, বাক্স ভর্তি চায়ের ওজন বা চা ভর্তি বাক্সের ওজন এখানে আছে 52 কিগ্রা 300 গ্রাম। তাহলে যদি টোটালটাকে গ্রামে পরিণত করি, 52 কিগ্রা তাকে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়, আর এখানে 300 গ্রাম সমান 52,000 প্লাস 300 গ্রাম সমান 52,300 গ্রাম। এটা হলো বাক্স ভর্তি চায়ের ওজন। এরপরে খালি বাক্সের ওজন বের করতে হবে। খালি বাক্সের ওজন সমান, এখানে আছে 3.7 কিগ্রা, তাহলে যদি গ্রামে প্রকাশ করতে চাই 3.7কে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে গ্রাম। আমি এটা গ্রামে প্রকাশ করছি এই কারণে প্রতি ঘনসেমি চায়ের ওজন সেটা গ্রামে আসবে, সেই জন্য। তাহলে 37, 1 2 3খানা শূন্য, একটা অঙ্কের আগে দশমিক আছে, সেই জন্য এখানে দশমিক বসবে, অর্থাৎ এটা হলো 3700 গ্রাম। তাহলে চায়ের ওজন সমান 52,300
তার থেকে বিয়োগ করতে হবে 3700। না, এটা হবে গ্রাম। 52 300 আর এখানে হবে 3700। 0 0 7 আর 6 দিলে 13, হাতে 1, 4 4 আর 8 দিলে 12, হাতে 1 4। তাহলে এটা হলো সমান 4860 গ্রাম। এটা হচ্ছে চায়ের ওজন। এখন চায়ের আয়তন বের করতে গেলে বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে বাক্সের ভেতরের আয়তন বা চায়ের আয়তন পাবো। তাহলে বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য এটা আছে 7.5 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার ও উচ্চতা 5.4 সেমি। অতএব আয়তন বা ঘনফল এটা সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর এত ঘন সেমি বা সেমি কিউব। তো এখন আমরা যদি প্রতি ঘন সেমি চায়ের ওজন চাই, তাহলে এই আয়তন দিয়ে চায়ের মোট ওজনকে ভাগ করতে হবে। তাহলে প্রতি ঘন সেমি চায়ের ওজন সমান প্রতি ঘন সেমি সমান 4860, তাকে ভাগ করতে হবে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। তো একটু সরল করে লিখলে আমরা পাই, দশমিকের জন্য দশমিক তুলব, একটা 10 দিলাম উপরে, এই দশমিকের জন্য একটা 10 দিলাম উপরে, আর নিচে থাকছে 75, 6 54। তাহলে যদি কাটাকুটি করি, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 15 75, 5 দুগুণ 10, 3 5 15। এবার 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 27 দুগুণ 54। তাহলে 3 3 আর 27 আছে, আর উপরে আছে 4 8 6। তাহলে যদি 3 দিয়ে ভাগ করা যায় 4 8 6কে, প্রথমে 3 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 3 1 কে 3, 3 6 18, 3 দুগুণ 6, দুটো শূন্য। 3 দিয়ে ভাগ করলে এখানে আসছে 1 6 2 0 0, আবার 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করছি 162কে, 3 5 15, 3 4 12। তো 3 দিয়ে যদি ভাগ করি বা 3 দিয়ে কাটাকুটি করি, এটা হবে 54, ডান দিকে দুখানা শূন্য। এবার 27 1 কে 27, 27 দুগুণ 54, 2 দুইখানা শূন্য। তাহলে নিচে কোনো সংখ্যা কাটতে বাকি নেই, উপরেও কোনো সংখ্যা কাটতে বাকি নেই, কেবল 200 আছে। তাহলে এটা সমান 200 গ্রাম। এখানেও গ্রাম লিখতে হবে, এখানেও গ্রাম লিখতে হবে। অতএব প্রতি ঘন সেমি চায়ের ওজন এই 200 গ্রাম। 15 আছে, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হলে পি এর মান নির্ণয় করো। তাহলে এখানে শ্রেণী সীমাগুলো দেওয়া আছে, পরিসংখ্যার জায়গাতে একটা পি দেওয়া আছে। তাহলে পিটাকে সংখ্যা ধরে আমরা যৌগিক গড় নির্ণয় করতে পারি। তাহলে এই যে ছক দেওয়া আছে, এর থেকে আমরা নতুন একটা ছক তৈরি করে নেব। নতুন ছকে হবে শ্রেণী পরিসংখ্যা আর শ্রেণী মধ্যক ও এফআই এক্সআই, অর্থাৎ শ্রেণী মধ্যক ও পরিসংখ্যার গুণফল।
তাহলে লিখব প্রদত্ত ছক থেকে পাই তাহলে প্রথমে লিখব শ্রেণী দেওয়া আছে, তারপরে লিখব পরিসংখ্যা, তারপরে লিখব শ্রেণী মধ্যক, তারপরে লিখব এফআই এক্সআই। তো এখানে এফআই বলতে পরিসংখ্যাকে বোঝায়, পরিসংখ্যা, এফআই, আর এক্সআই বলতে শ্রেণী মধ্যককে বোঝায়। প্রথমে শ্রেণী আছে 0 থেকে 10, যার পরিসংখ্যা আছে 15। শ্রেণী মধ্যক হবে 0 এবং 10-এর মাঝখান অর্থাৎ 5। এই দুটো গুণ করলে 5, 15 এবং 75। তারপরে আছে 10 থেকে 20, শ্রেণী মধ্যক 10 আর 15 যোগ করে 30 হলো। আচ্ছা, এখানে পরিসংখ্যা আছে 20, এর শ্রেণী মধ্যক হবে 10 আর 20 যোগ করে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 10 আর 20 মাঝখান 15, 20 এবং 15 গুণ করলে 15 দুগুণ 30 আর 0 অর্থাৎ 300। তারপরে আছে 20 থেকে 30, আর এখানে পরিসংখ্যা আছে 35, 20 আর 30-এর মাঝখান এটা হলো 25, বা দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 25 হয়। 35 এবং 25 গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এখানে গুণটা করে নিই, 35, 25, 5 5 25-এর 5, হাতে 2, 3 5 15, আর 2 17। 5 দুগুণ 10, 3 দুগুণ 6 রেখে 7, এখানে 5 7 8, তাহলে এটা হলো 875। এরপরে 30 থেকে 40, 30 থেকে 40-এর পরিসংখ্যা আছে পি, এর মাঝখান অর্থাৎ শ্রেণী মধ্যক হলো 30 40 ভাগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ 35, আর এখানে হবে 35-এর সাথে পি গুণ করলে 35 পি। তারপরে আছে 40 থেকে 50, এর পরিসংখ্যা 10, 40 50-এর মাঝখান 45, আর গুণ করলে হবে 450। এবার মোট করব, এখানে পরিসংখ্যা যোগফল, এখানে এফআই এক্সআই যোগফল। তাহলে সামেশন অফ এফআই, এটা দেখো 15 20 35, 35 35 70, 70 আর 10 80, 80 এবং পি 80 প্লাস পি, এখানে 300 আর এখানে 75, 375, 375 আর এবং 800, তাহলে এটা হলো 1175, 1175 আবার 75, তাহলে 1250, 1175 আবার 75 দিলে হয় 1250, 1250 আর এখানে 400, 12 আর 4 1650, 1650 এবং 50 1700, 1700 প্লাস এটা 35 পি। তো এখানে পি এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আমি লিখব অতএব গড় সমান, গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ, এটা কিন্তু সামেশন অফ এফআই এক্সআই বেরোলো, তাহলে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। আর এই গড় মানটা প্রশ্নে দেওয়া আছে 24। সামেশন অফ এফআই এক্সআই এটা বেরিয়েছে 1700 প্লাস 35 পি, আর সামেশন অফ এফআই এটা বেরিয়েছে 80 প্লাস পি সমান দেওয়া আছে 24। এরপরে বজ্র গুণ করব, গুণ করে পি এর মান বের করার চেষ্টা করছি। তাহলে এর নিচে 1, 1700 প্লাস 35 পিকে 1 দিয়ে গুণ, তো এটা হলো 1700 প্লাস 35 পি সমান 24-এর সাথে 80 গুণ করতে হবে। তো এখানে 24 8 দিয়ে গুণ করে দেখি, 4 8 32-এর 2 হাতে 3, 4 8 32-এর 2 হাতে 3, আর দুগুণ 16 আর 3
16 আর 3 19, তাহলে এখানে হবে 2 না 1 9 2, তারপরে এখানে একটা শূন্য ছিল, 1 9 2 0 প্লাস 24p। এবার পি এর মান বের করতে হবে, তাহলে 35p মাইনাস 24p, পিগুলো বাদিকে থাকছে, ডান দিকে থাকছে 1920 মাইনাস 1700। 35 থেকে 24 যদি বিয়োগ করি আমরা, বিয়োগ করলে এখানে 11p হচ্ছে, 1920 তার থেকে 1700 বিয়োগ করছি, তাহলে 220 হচ্ছে, বা এখান থেকে পাই p সমান 220 বাই 11, 11 2 22, 2 শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে পেলাম p ইজ ইকুয়াল টু 20। তাহলে অতএব p এর মান সমান 20। দুই জায়গায় আছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। এখানে শ্রেণী সীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তো এখানে শ্রেণী সীমার ক্ষেত্রে দেখো 1 থেকে 5, এখানে 5 থেকে শুরু হওয়ার কথা, বাট 6 থেকে শুরু হয়েছে। 6 থেকে 10, 10 এখানে 10 থেকে শুরু না হয়ে 11 থেকে শুরু হয়েছে, অর্থাৎ শ্রেণীগুলো কন্টিনিউয়াস নেই, নিরবিচ্ছিন্ন নেই। সেই জন্য কী করতে হবে, শ্রেণীগুলোকে আমাকে কন্টিনিউয়াস তৈরি করে নিতে হবে। অর্থাৎ এখানে 1 আছে, 0.5 কমিয়ে এখানে 0.5 বাড়িয়ে, এখানে 0.5 কমিয়ে এখানে 0.5 বাড়িয়ে, এখানে 0.5 কমিয়ে এখানে 0.5 বাড়িয়ে শ্রেণীগুলোকে কন্টিনিউয়াস করতে হবে। তাহলে এই ছক দেখে দেখে আমরা নিজের খাতায় একটা ছক তৈরি করে নেব, যেখানে থাকবে শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, তারপরে শ্রেণী সীমা থাকবে, শ্রেণী সীমানা থাকবে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা থাকবে এবং পরিসংখ্যা থাকবে। তো আমরা শ্রেণী সীমা না লিখে শ্রেণী সীমানা থেকে ডাইরেক্ট লিখতে পারি, অর্থাৎ ঘর 4টে না করে 3টেও করতে পারি। তাহলে লিখব কি, প্রদত্ত ছক থেকে পাই, প্রদত্ত ছক থেকে পাই। তাহলে প্রথমে লিখব শ্রেণী সীমা, লিখতে পারি নাও লিখতে পারি, তো আমি এখানে লিখছি শ্রেণী সীমা, এখানে লিখব শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা লিখলাম, আর এখানে লিখব পরিসংখ্যা, আর এখানে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক। তো শ্রেণীগুলো পরপর দেওয়া আছে, দেখো এখানে 1 থেকে 5, 6 থেকে 10 এভাবে দেওয়া আছে। শ্রেণী প্রথম আছে 1 থেকে 5, তাহলে শ্রেণী সীমানা হবে 0.5 কমিয়ে 1 থেকে হাফ কমালে হাফই থাকে, 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5ই হয়, আর 5-এর সাথে 0.5, এটা 5.5 হবে। আর এর পরিসংখ্যা দেওয়া আছে 2, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানেও কিন্তু 2 হলো। তারপরে শ্রেণী আছে 6 থেকে 10, এখন 0.5 কমালে এটা হবে 0.5, আর 10 হবে 10 না 6 থেকে 0.5 কমালে 5.5 হবে, আর 10 থেকে 0.5 বাড়ালে 10.5, এর পরিসংখ্যা আছে 3, তাহলে 2 এবং 3 মিলে, বা এই 2 এবং 3 মিলে এখানে হলো 5, তারপরটা আছে 6, তারপরটা আছে 11 থেকে 15, 11 থেকে 15, এখানে 0.5 কমালে 10.5, এখানে 15.5, আর এর পরিসংখ্যা দেওয়া আছে 6, 11, 5 এবং 6 মিলে হলো 11। তারপরে 16 থেকে 20, 0.5 কমালে হলো 15.5 থেকে 20.5, এর পরিসংখ্যা আছে 7, এবং 11 এবং 7 হয়ে গেল 18।
তারপরে আছে 21 থেকে 25, 0.5 কমালে হলো 20.5 থেকে 25.5। এখানে পরিসংখ্যা 5 আছে, 18 এবং 5 মিলে 23 হলো 23। এরপরে 26 থেকে 30 আছে, 26 থেকে 0.5 কমালে 25.5 থেকে এটা 30.5, পরিসংখ্যা আছে 4, তাহলে 23 এবং 4 এটা হলো 27। তারপরে 31 থেকে 35 আছে, 31 থেকে 0.5 কমালে 35.5 থেকে এই 30.5 থেকে 35.5, এখানে আছে 3, 27 এবং 3 মিলে এখানে হয়ে গেল 30। তাহলে এই যে টোটাল বেরোলো এটা সমান n, তাহলে এটা সমান n ধরবো। এখন আমাকে n সমান আছে n/2 বের করতে হবে। n/2 সমান 30/15, না 30/2, আর এটা সমান হচ্ছে 15। তাহলে 15 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে হলো 18। তাহলে এখানে লিখবো কি, এখানে লিখবো 15 এর ঠিক বেশি, 15 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা এই 18 আছে। 18 এটি এখানে আছে 18, তো 18টি এই শ্রেণীর মধ্যে আছে। এটি 15.5 থেকে 20.5 শ্রেণীতে আছে। এটা এই শ্রেণীতে আছে। তাহলে কি হবে, তাহলে মধ্যমা শ্রেণী হবে এটাই। সুতরাং মধ্যমা শ্রেণীটি হলো 15.5 থেকে 20.5। এরপরে মধ্যমার যে সূত্র, সেই সূত্র বসিয়ে দেব। তাহলে এখানে কি কি সূত্র লেখার জন্য কি কি লাগবে, তাহলে এখানে এল সমান, এল দরকার, এল হচ্ছে 15.5, n/2 দরকার, n/2 আছে 15, তারপর আছে সিএফ, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ এই যে আমরা পেয়েছি 18 এর আগে 11, এটা সিএফ সমান 11 আছে, এবং এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ এটা হলো 7। এফ সমান মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর এটা হলো 7। তো মধ্যমা সমান, অতএব মধ্যমা সমান এল প্লাস থার্ড ব্র্যাকেট n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এখানে এইচটা লেখা হয়নি, এইচটা হলো 20.5 মাইনাস 15.5, এটা হলো 5। তাহলে মানগুলো জাস্ট বসিয়ে দেবো। এল সমান 15.5 প্লাস n/2, এটা হলো 15 মাইনাস সিএফ 11 বাই এফ 7 ইন্টু এইচ ফর 5। পনেরো থেকে 11 বিয়োগ করলে 4 পাচ্ছি, 4/7 ইন্টু 5, 15.5, 4×5 20, 20/7। তাহলে 7 দিয়ে 20কে ভাগ করতে হবে, 7 দুগুণে 14, দশমিক নিয়ে 0 নিলাম, 7 8 56,
6 সাথে 42, 5 সাথে 35, 7 সাথে 49। তাহলে এই পর্যন্ত নেব 2.85 পর্যন্ত। তাহলে পরের সংখ্যাটা আছে 7, তাহলে 8 6 হবে সমান 15.5 প্লাস এটা 2.86, এখানে লিখব প্রায়। তাহলে 15, তাহলে এখানে হচ্ছে দেখো 15.5 2.86, 6 8 5 13, 3 হাতে 1 8 1, তাহলে এটা সমান 18.36 প্রায়। কিন্তু তোমাদের এখানে উত্তরে দেখো, উত্তরে 20 দেওয়া আছে, এটা উত্তর 20 হবে না, এটা এই 18.36 প্রায় হবে। কারণ দেখো, কারণ এখানে তোমাদের টেক্সট বইটা আমার কাছে আছে, এই অঙ্কটা 12 দাগের অঙ্কটা, এটা 26.2 কষে দেখি 12 দাগের অঙ্কটা। তো 12 দাগের অঙ্কে কত আছে উত্তর এখানে দেখিয়ে দিচ্ছি। এটা কষে দেখি 26.2, এই 12 দাগের অঙ্ক 18.36 প্রায়, অর্থাৎ এখানে উত্তরটা 18.36 প্রায়ই হবে, বরং টেস্ট পেপারে ভুল দেওয়া আছে উত্তরটা। নিচের প্রদত্ত তথ্যের ক্ষুদ্রতম সূচক অজাইব অঙ্কন করো ও মধ্যমা নির্ণয় করো। তাহলে এখানে ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কন করতে হবে, আর তার থেকে মধ্যমা অঙ্কন করতে হবে, মধ্যমা নির্ণয় করতে হবে। এখানে যে ছক দেওয়া আছে, এই ছক দেখে দেখে নতুন একটা ছক বানিয়ে নিতে হবে, যেখানে থাকবে শ্রেণী থাকবে এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থাকবে। প্রদত্ত ছক থেকে পাই এখানে থাকছে শ্রেণী, এখানে থাকছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে হবে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতম সূচক, ক্ষুদ্রতর সূচক। তো প্রথমে দেখো শ্রেণী আছে 100 থেকে 120, আর এখানে 100 থেকে 120 এবং পরিসংখ্যা ছিল, আচ্ছা এভাবে লিখবো না, আমরা লিখবো 100 থেকে 120 আছে, পরিসংখ্যা আছে 12, তাহলে লিখবো 100 এর কম। তাহলে প্রথমে লিখবো 100 এর কম, 100 থেকে 120 12 আছে, তাহলে 100 এর কম 0 হবে। তারপরে 120 এর কম, এটা হবে এই 12। তারপরে আছে দেখো 140 এর কম, 140 এর কম, এই 12 এবং 14 যোগ করতে হবে, তাহলে হবে 26, 12 যোগ 14, এটা হলো 26। তারপরে 160 এর কম, এখানকার 26 প্লাস এখানে 8 আছে, তাহলে হলো 34। তারপরে লিখবো কি 180 এর কম, 180 এর কম, এখানে 6 বাড়বে আবার, তাহলে 34 প্লাস 6, এটা ইজ ইকুয়াল টু 40। তারপরে 200 এর কম, 200 এর কম, এদিকে আচ্ছা 40 হয়েছে, তার সাথে 10 যোগ
এটা সমান 50। তাহলে 0, 12, 26, 34, 40, 50। আর এখানে 10, 120, 140, 160, 180 আর 200। এবার আমাকে আঁকতে হবে ক্ষুদ্রতর সূচক, এখানে ওজাই আঁকতে হবে। এর জন্য এরকম একটা মিলিমিটার গ্রাফ পিস নিয়ে নিতে হবে। গ্রাফ পেজ নিয়ে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানতে হবে। তো এখানে এই দিক বরাবর আমরা নেব শ্রেণী উচ্চ সীমানা, আর এই দিক বরাবর নেব ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ক্রমযৌগিক পরিসংখ্যা সবচেয়ে বেশি আছে দেখো 50, আর এদিকে আছে 200। তাহলে 50 বলতে আমরা যদি ছোট ঘর এরকম 10 10 করে ধরি, তাহলে কিন্তু ছোট জায়গার মধ্যে হয়ে যাবে। আমি এইখানে আঁকবো। আর এখানে দেখো 0 থেকে শুরু নেই, 100 থেকে শুরু আছে, সেই জন্য এখানে কিছু জায়গা ছেড়ে তারপরে শুরু করব এখানে এক্স অক্ষ টানা। তাহলে এদিকে আমাকে নিতে হবে 1 2 3 4 5 6। তো এখানে 10 10 করে বাড়ছে, যেহেতু না 20 20 করে বাড়ছে। এখানে যদি আমি আচ্ছা এটাকে টেনে নিই কিছুটা, প্রয়োজন হলে একটু বাড়িয়ে দেব। তো প্রথমটা 100, তারপরটা 120, এখানে নিলাম 100, এখানে নিলাম 120, আর 20 গিয়ে 140, তারপরে 160, এখানে হবে 180, আর এখানে না, এখানে হবে 200। তাহলে এদিক বরাবর এক্স অক্ষ, এদিক বরাবর ওয়াই অক্ষ, এগুলো নিয়েছি। আর উপরের দিকে দেখো আমাকে 50 পর্যন্ত বসাতে হবে। তাহলে প্রথম ঘরটা এটা 10, এখানে 20, এখানে 30, এখানে 40, এখানে 50। তাহলে এদিক বরাবর নিয়েছি উচ্চ সীমা। আর এদিক বরাবর নিয়েছি ক্রমযৌগিক পরিসংখ্যা। তো স্কেলটা নির্ধারণ করা হয়ে গেছে। এবার আমরা এই বিন্দুগুলো বসাবো। 100 জন্য 0, তো এখানে এটা 100 জন্য 0, অর্থাৎ এই বিন্দুটাই হবে। তারপরে 120 জন্য 12, এটা 120, এর জন্য 10 এবং ছোট 2 ঘর, অর্থাৎ এরকম জায়গাতে। নেক্সট আছে 140 এর জন্য 26, এটা 140, 10 20, তারপর ছোট 6খানা ঘর এখানে। তারপরে 140 এর জন্য 140 এর জন্য 26 হয়ে গেল, 160 এর জন্য 34, এখানে 160, 10
20, 30 আর ছোট 4 ঘর, এটা হলো 34। নেক্সট আছে 180-র জন্য 40, এখানে 180, 10, 20, 30, 40, এই বিন্দুটা। নেক্সট আছে দেখো 200-এর জন্য 50, এই 200 এর জন্য 10, 20, 30, 40, 50, এই বিন্দুটা। তো যে বিন্দুগুলো পেয়েছি, বিন্দুগুলো পরপর স্কেল দিয়ে যোগ করতে হবে। তাহলে এটা হয়ে গেল ওজাইব। আর এই ওজাইবটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক ওজাইব অঙ্কন হয়ে গেল। এবার এর থেকে মধ্যমা অঙ্কন করতে হবে, মধ্যমা বের করতে হবে। তো মধ্যমা বের করার জন্য আমরা এই যে 50, এটাকে n ধরে নেব, এটা n, অতএব n/2 সমান 50/2, তাহলে এটা সমান 25 পেলাম। তাহলে যখন 25 পেলাম, তাহলে এইখানে 0,25, উপরে 25 ঘর যাব, 10, 20, এই 5, 25, এই বিন্দুটা 0,25, অর্থাৎ এই বিন্দুটা, এখানে আমি নাম দিলাম এ, এই বিন্দুটা হচ্ছে 0,25। এবার এখান থেকে সোজাসুজি এই ওজাইব পর্যন্ত একটা সরলরেখা টানতে হবে অনুভূমিকভাবে, যেটা কিনা এক্স অক্ষের সমান্তরাল হবে। এবং এই যে বিন্দুটাকে আমি পি নাম দিলাম, পি থেকে ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টানতে হবে, এক্স অক্ষের উপরে লম্ব, ওয়াই এটা এক্স অক্ষের উপরে পি বিন্দু থেকে লম্ব টানতে হবে, লম্বটা এক্স অক্ষের উপরে। এই লম্ব টানা হলো, এটা এ বিন্দু নাম দিয়েছি পি, এখানে বি বিন্দু নাম দিলাম। আর বি বিন্দুর স্থানাঙ্ক দেখো 140,0, এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 0,25, পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখে নাও, এদিকে 140 গিয়ে উপরে গেলাম 25, অর্থাৎ এখানে হলো 140,25। তো এখানে মধ্যমা হবে, এই যে পি বিন্দু পেলাম, এটা বলে ভুজ, এটা বলে কোটি, তাহলে পি বিন্দুর ভুজই হলো মধ্যমা, অর্থাৎ মধ্যমা হলো এই 140। তাহলে আমরা কি কি করলাম এখানে কিন্তু লিখতে হবে। প্রথমে লিখতে হবে কি, যে এক্স অক্ষ বরাবর কি ধরেছি, লিখতে হবে এক্স অক্ষ বরাবর উচ্চ সীমা ও ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা। নিয়ে পাই। বা নেওয়া হলো। আচ্ছা, তবে ওজাইব অঙ্কন করলাম। তো আচ্ছা n/2 সমান 25, তাহলে 0,25 বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা ওজাইবকে
পি এখানে অবশ্যই লিখবো 140,25 বিন্দুতে ছেদ করে। তাহলে মধ্যমা হবে পি বিন্দুর ভুজ অর্থাৎ 140। তাহলে এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি। অতএব মধ্যমা সমান পি বিন্দুর ভুজ সমান 140। এইখানে আমাদের এই সরলরেখাটা একটু বেঁকে গেছে, এটা বেঁকে যাওয়া ঠিক হয়নি। এটা অ্যাকচুয়ালি এই দাগ বরাবর যেত, এটা এরকম জায়গাতে হতো। সেক্ষেত্রে এই লম্বটা আমরা এইখান থেকে টানতাম। তাহলে এই যে পি বিন্দু, এটা নয়, পি বিন্দু হলো এটা এই পর্যন্ত 20, 30, 30.1, 2, 3, আচ্ছা এটা 35, 36, 37, 38, 38-এর চেয়ে সামান্য বেশি। তাহলে সামান্য বেশিটা আমরা লিখতে পারবো না, তো আমরা লিখলাম মোটামুটি 138 প্রায় 25 অর্থাৎ 138। আর যেটা বি বিন্দু, এখানে 138, তো এখানে যেটা আছে এটা 138, আর এখানে 138। 138-এর পরে দশমিক দিয়ে কত হবে সেটা কিন্তু আমরা এই লেখচিত্র থেকে আর বের করতে পারবো না, কারণ সে বের করতে গেলে আমাদের আবার অনেক দূরে অর্থাৎ এই 20 ঘরটা 10খানা ঘর মিলে 1 নিতে হতো, 20খানা ঘর মিলে 2 নিতে হতো। তো যাই হোক, এখান থেকে আমরা মোটামুটি বলতে পারছি 138-এর সামান্য বেশি, কত বেশি বলতে পারবো না, সেই জন্য মোটামুটি 138 লিখলাম। তাহলে এখানে লিখবো প্রায়। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।